গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা একটি গল্প অবশেষে। সুকুমারবাবু পাড়ার রমণীমোহন। ১৩ থেকে ৩০ বছর বয়স অবধি সকল মেয়েদেরই তিনি একচ্ছত্র সম্রাট। তার নিজের বয়স কত কেউ জানে না, যার যেরকম পছন্দ অনুমান করে নেয়। ৩৩ বছর বয়সের মহিলারা বলেন অন্তত পক্ষে ৪০। ২০ থেকে ২৩-এরা বলেন কক্ষনো অত না, বড়জোর ৩৫। আর তার নিচের মেয়েরা বলে সুকুমারদার আবার বয়স কি, তিনি আমাদের চিরতরুণ বন্ধু। শুধু বয়সই না, আরও রহস্য আছে তার। তিনি কি চিরকুমার না বিপত্নিক, নাকি তার স্ত্রী তাকে পরিত্যাগ করেছেন, এ নিয়েও পাড়ায় মাথা খাটানো হয়। কিন্তু সেই রহস্যের কুলকিনারা পাওয়া যায় না। কোনো দুঃসাহসী মেয়ে ২০ থেকে ২৫-এর মধ্যে যার বয়স, তাকে এই প্রশ্নটি করেছিল। সুকুমারবাবু হেসে বললেন, স্বামী হবার যোগ্যতা আমার আছে নাকি? মেয়েটি বলল, এত যিনি বিশ্বপ্রেমিক, তিনি যদি কোনো মেয়ের স্বামী না হবেন তাহলে কিন্তু বড়ই দুঃখের কথা। প্রেমিক যে সে প্রেমিকই, সে কারো স্বামী নয়। এ কথা থেকে কি প্রমাণিত হলো? কিন্তু তবু সকলেই ভেবে নিল তিনি চিরকুমার। আর বলাই বাহুল্য, অবিবাহিত পুরুষের প্রতি মেয়েদের একটা স্বাভাবিক করুণা আছে। সকলের সমাদরে তিনি স্ত্রীলোক বর্জিত জীবনেও বহু স্ত্রীলোকের সঙ্গলাভে ধন্য হলেন। আসলে সুকুমারবাবুর চেহারাখানা ভারী সুন্দর। লম্বা বলিষ্ঠ গড়ন, এক মাথা ঝাঁকড়া চুল, আর চোখ দুটি একেবারে খাঁটি প্রেমিকের মতো। এই চোখ তিনি দরকার মতো ব্যবহার করেন। যে বয়সের মেয়ের উপর যেভাবে দৃষ্টিপাত দরকার তা তিনি ঠিক জানেন। মহিলাদের কাছে গেলে তার চোখ আনত হয়। মুখের দিকে প্রায় তাকানি না বলতে গেলে। যুবতীদের সঙ্গে আবার এই চোখই ঘন ঘন মিলিত করেন তিনি। আর যারা ছেলে মানুষ, তাদের সঙ্গে চটুল সস্নেহ, যখন যেরকম করলে কাজ আদায় হয় তাই করেন। থাকেন একটি ছোট ফ্ল্যাটে, একটি চাকর নিয়ে। প্রায় চাকরটি রান্না করতে হয় না। এ বাড়ি থেকে দই মাছ, ও বাড়ি থেকে আলুর দম, বিকেলবেলা সিঙাড়া, এরকম পালাক্রমে রোজই প্রায় কোনো না কোনো বাড়ি থেকে কিছু আসেই। একটি নতুন মেয়ে এলো পাড়ায়। মেয়েরা মুখে মুখে বলাবলি করতে লাগলো তার কথা। কেউ বলল, হাজার হোক মফস্বলের তো ব্যবহার জানে না। কেউ বলল, কিসের, কোনো গুণ নাই তার কপালে আগুন, দেখতে তো ওই, অহংকারখানা আছে 16.5 আনা। অপেক্ষাকৃত অল্প বয়স্করা বলেন, বেশ, কিন্তু দেখলে আলাপ করতে ইচ্ছে করে। আর পাড়ার ছেলেরা ঘুরঘুর করতে লাগলো বাড়ির তলা দিয়ে। মেয়েটি নির্বিকার, দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকে। ছেলে মেয়েদের আনাগোনা আর কৌতূহলী দৃষ্টি তাকে আকর্ষণ করে না। সে যেন এ রাজ্যে নেই, এরকমই তার মুখের ভাব। আমাদের পাড়ায় ভাই ওরকম হাঁড়িমুখো মানুষ আর আসেনি। গিন্নিরা আহারাদের পর বলাবলি করলেন। কি জানি, আমার কিন্তু বেশি সুবিধের ঠেকছে না। অপেক্ষাকৃত অল্পবয়স্ক একজন গিন্নি বললেন, সধবা মানুষ, তার স্বামী কোথায়? অত বড় একটা ধাড়ি মেয়ে নিয়ে অমন একা একা থাকে কেমন করে? মেয়েটি তো আশুতোষ কলেজে পড়ে, আর ওর মা মৃন্ময়ী গার্লস স্কুলে কাজ করেন। কোনো গিন্নির অল্পবয়স্ক একটি মেয়ে কথা বলল। ও বাবা, তুই আবার এত খবর পেলি কোথায়? মা অবাক হবার ভান করে বললেন। মেয়েটি গর্বিত ভঙ্গিতে হাসল শুধু। খবর পাওয়া শক্ত নয়। মেয়েটি যে রোজ সকালবেলা একটি বেটে ছাতা আর বই হাতে নিয়ে গটগটিয়ে চলে যায় ট্রাম লাইনের ধারে, এ আর না দেখে কে? আর ওরা কে আর কেমন, এ নিয়ে এ পাড়ায় এত গবেষণা হয় যে তাতে মায়ের মাস্টারির খবরটা সংগৃহীত হওয়াও কিছু বিচিত্র নয়। টালিগঞ্জ ব্রিজের ওপিঠে তখন প্রায় গ্রাম ছিল বললেই হয়। এখন যা বাড়ি ভাড়া, এর 4 ভাগের 1 ভাগও তখন ছিল না। অনেকে সস্তার লোভে গিয়ে ক্রমে ক্রমে সেখানে এ পাড়াটির সৃষ্টি করেছেন।
আজকাল খোঁজ পেয়েছেন অনেকেই, কিন্তু বাড়ির সংখ্যা এতই অল্প ছিল যে পাড়াটি আর তেমন বর্ধিত হতে পারেনি। সবচেয়ে পুরনো বাসিন্দা বোধ হয় ওই সুকুমার বাবুই। নতুন অধিবাসী কেউ এলে সর্বাগ্রে তার সঙ্গে সকলের আলাপ হয়। এবারে কিন্তু ব্যতিক্রম হলো। অতি অল্প বয়স্ক এক প্রিয়দর্শন যুবক তাকে টেক্কা দিল এবার। মেয়েটিকে যদি সুন্দরী বলে কিছুই বলা হবে না। পল্লবিনী লতা বলতে আমরা কি বুঝি? বর্ষার সজল ঘাসের মতো আভাময় শ্যামল রং আর মেঘের মতো ঘন কালো চুলে ভরা মাথা। ও যখন সোজা তাকিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, সমবয়সী মেয়েরা অকারণে বলে ওঠে, আহা ঢং। আর যুবক ছেলেগুলো চটপট ঘুম ছেড়ে জালনায় দাঁড়ায়। বয়স্ক মহিলারা, অর্থাৎ যাদের যৌবন প্রায় যায়, তারা কেবল দীর্ঘশ্বাস ফেলেন। সুকুমারবাবুর আত্মসম্মানে ঘা লাগল। পাড়ায় অমন একটি মেয়ের আবির্ভাব হলো, আর তিনিই কিনা তার নাগাল পেলেন না এখনো। আর সেই 3 দিনের ছোকরা অভিজিৎ, সেই আজ ঘোড়া ডিঙিয়ে ঘাস খেল। ঘন চুলে ব্যাগ ব্রাশ করে ওই সকালবেলাতেই দাড়ি কামিয়ে মুখে পাউডার দিয়ে চমৎকার ধোপদুরস্ত কাপড় জামা পরে সুকুমারবাবু তাড়াতাড়ি ট্রামলাইনের ধারে এসে দাঁড়ালেন। একটু পরে দেখা গেল লম্বা সোজা রাস্তাটি দ্রুত পদক্ষেপে পার হয়ে মেয়েটিও এসে দাঁড়ালো সেখানে। কিন্তু অত বড় একটি জলজান্ত সুকুমারবাবুকে সে গ্রাহ্যই করল না। পৃথিবীতে যেন একমাত্র তার নিজের অস্তিত্বই যথেষ্ট। সুকুমারবাবু চেষ্টা করলেন একবার চোখে চোখ ফেলতে, কিন্তু ব্যর্থ হলেন। অবশেষে এগুলেন তিনি। মনোরম হাস্যে তার মুখ ভরে গেল। কাছে গিয়ে দুহাত জোর করে নমস্কার জানিয়ে বললেন, কি আশ্চর্য, একদিন ধরে পাড়ায় এসেছেন অথচ এখনো আলাপ হয়নি। বিনীত হাস্যে মেয়েটি প্রতি নমস্কার করে আবার অন্যদিকে তাকিয়ে রইল। সুকুমারবাবু বললেন, কলেজ যাচ্ছেন? হ্যাঁ। কোন ইয়ার? 3rd ইয়ার। বরাবরই এ কলেজে পড়ছেন? আর কি বলবেন সুকুমারবাবু? এত সংক্ষিপ্ত কথার পরে কি আর এগোনো যায়? ট্রাম এলো, আর সেদিনের মতো ওইটুকুতেই শেষ করতে হলো আলাপ। কিন্তু তিনি হাল ছাড়লেন না। কয়েকদিন পরে দেখা গেল মেয়েটির সঙ্গে তিনি দিব্যি জমিয়ে নিয়েছেন। এবার পাড়ার মেয়েরা চঞ্চল হলো। কোনো এক যুবতী বিদ্রূপ করল, সুকুমারবাবু সাবধান, এ কিন্তু সখাত সলিল। একজন বয়স্ক মহিলা বললেন, এবারই সুকুমারবাবুর আইবুড়ো নাম ঘুচবে। আরেকজন ভুরু কুঁচকে বললেন, তা যাই বলো বাপু, হালচাল কিন্তু আমার ভালো মনে হচ্ছে না। সুকুমারবাবু সব শুনে বললেন, মেয়েটি চমৎকার। জ্বলন্ত তেলে ঠান্ডা জলের ছিটে পড়ল। সকল বয়সের মেয়েরা চিৎকার করে উঠলেন একযোগে, ওই আপনাদের চমৎকার! আপনার পছন্দের প্রশংসা করতে পারলুম না সুকুমারবাবু, সত্যি ওই তো প্যাকাটি একখানা। সুকুমারবাবু মৃদু হেসে উঠে দাঁড়ালেন। কিন্তু একটা ভারী মুশকিল। হয় ট্রামে উঠে, নয়তো ট্রাম স্টপে দাঁড়িয়ে ছাড়া অন্যত্র মেয়েটির সঙ্গে দেখা হবার কোনো সম্ভাবনা দেখতে পেলেন না সুকুমারবাবু। কি আর করেন, ভোরবেলার সেই মধুর নিদ্রাটির উপরেই অত্যাচার চালাতে লাগলো ঘন ঘন। মেয়েটি কিন্তু আলাপি মন্দ না, চেহারার মতো তার কথাবার্তাও ভারী মিষ্টি। মাঝে মাঝে যখন হেসে ওঠে আর গালে টোল পড়ে, তখন সুকুমারবাবু অবাক হয়ে তাকিয়ে থাকেন। কি যেন মনে পড়ে, আর সঙ্গে সঙ্গে একটু বেশি আকর্ষিত হন তিনি। অভিজিৎ, সেই প্রিয় দর্শন ছেলেটি বলল, সুকুমারবাবুর সঙ্গে দেখছি বেশ আলাপ হয়েছে আপনার। বলাই বাহুল্য তার গলার স্বরটা খুব সুখের নয়, আর এও বলা বাহুল্য যে যিনি এত বেশি রমণীমোহন তাকে পছন্দ করা নবযুবকদের পক্ষে সহজ নয়। মল্লিকার ধনুকের মতো বাঁকা ঠোঁটে একটু হাসি দেখা গেল। বলল, চমৎকার ভদ্রলোক। অভিজিৎ জবাব দিল না। মল্লিকা বলল, কথা বলছেন না যে, আপনার ভালো লাগে না ওকে? অভিজিতের সঙ্গে 1 মাস হলো আলাপ হয়েছে মল্লিকার। এ পাড়ার প্রথম বন্ধুই সে।
এমন নয় যে সুকুমার বাবুর মতো সচেষ্ট হয়ে আলাপ করেছে অভিজিৎ। আলাপ হয়েছে দৈবক্রমে। কথাটা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু সত্যিই কলেজ থেকে ফেরবার পথে ট্রামে উঠতে গিয়ে কাপড় জড়িয়ে হুমড়ি খেয়ে পড়েছিল মল্লিকা। অভিজিৎ তাকে হাত ধরে না তুললে হয়তো একটা দুর্ঘটনা ঘটত। এও একটা দুর্ঘটনা বই কি, কিন্তু এতে মানহানি হতে পারে, প্রাণহানির ভয় তো নেই। শুক্রবার সকালবেলা অভিজিৎ পড়তে যায় প্রফেসরের বাড়ি। কাজে ওইটাই তার ফেরবার সময়। যদি হোঁচটটা মল্লিকা কাল খেত তাহলে তো আর এ ঘটনা ঘটত না। বুকের মধ্যে অভিজিৎ লুকিয়ে রাখল কথাটা। যে মেয়েকে নিয়ে পাড়ায় এত কানাকানি, তার সঙ্গে এই রোমান্টিক সংঘর্ষের গল্পটা ফলাও করে বলবার ইচ্ছেটাই ছিল স্বাভাবিক। সব ছেলের মতো সকালবেলা সেও কি ঘুম জড়ানো চোখে জানলায় দাঁড়ায়নি? মনে মনে কি সে আলাপ করেনি এই মনোহারিণীর সঙ্গে? আর সে কথা বলে বন্ধুদের ঈর্ষাভাজন হবার স্বাদ কি একদিনও হয়নি তার মনে? কিন্তু কার্যকালে তার মনে হলো এ তো বলবার কথা নয়, এ আপন অন্তরের মধ্যে ভরে রাখবার কথা। তারপর দেখা গেছে ঘন ঘন, কিন্তু অগ্রসর হতে সময় লেগেছে। একসময় দেখা গেল সেই অসম্ভব লজ্জার সংকোচের গণ্ডি এড়িয়ে তারা একটু একটু কথাবার্তা বলতে শুরু করেছে। এরকম একটা চরম মুহূর্তে যদি সুকুমার বাবুর মতো মানুষের সঙ্গে আলাপ হয়, তাহলে কি হৃদয় আনন্দে নৃত্য করতে পারে? কাজেই মল্লিকার মুখে সুকুমার বাবুর প্রশংসা শেলের মতো বিঁধল অভিজিতের বুকে। কৌতুক বোধ করল মল্লিকা, আর চোখে অভিজিতের বিরস মুখের দিকে তাকিয়ে বলল, শুনলুম উনি ইকোনমিক্সের ভালো ছাত্র ছিলেন, ফার্স্টও হয়েছিলেন এমএতে। ভাবছি ওর কাছে একটু পড়লে হয়। যথাসম্ভব উদাস মুখে অভিজিৎ বলল, বেশ তো। পর মুহূর্তে মুখ ঘুরিয়ে বলল, মেয়েরা যে কেন ওসব ছাই বিষয় পড়ে। এখানে বলা দরকার, অভিজিৎ ইংরেজি সাহিত্যের ছাত্র। মল্লিকা হেসে বলল, তাহলে মেয়েরা কি বিষয় নিলে আপনি সুখী হন? সুকুমার বাবুকে জিজ্ঞেস করবেন। মল্লিকা কিছু বলবার আগেই ট্রাম থামল। সেই টালিগঞ্জ থেকে আশুতোষ কলেজের দূরত্ব যে মাত্র এইটুকু। সেজন্য যথেষ্ট ক্ষুব্ধ হয়ে সে নেমে পড়ল তাড়াতাড়ি। অভিজিৎ রয়ে গেল। সে যাচ্ছে এলগিন রোডে তার প্রফেসরের বাড়ি। এদিকে সুকুমারবাবু ভাবলেন, দুধের ছোড়া তো ভারী চালাক হয়েছে। আজকাল কি রোজই ওর প্রফেসরের বাড়ি যাওয়া থাকে নাকি? না, দেখাশোনার ক্ষেত্রটা আর একটু প্রসারিত না করলেই নয়। কত আর ট্রাম লাইনে ছোটাছুটি করা যায়, কত আর পকেটের পয়সা খরচ করে অকারণে ট্রামে বেড়ানো যায়। আর তাছাড়া ওই ছোড়ার যন্ত্রণায় ট্রামে ওঠাও দুষ্কর। তাই সুযোগ বুঝে তিনি বললেন, আপনার সঙ্গে কি ট্রাম ছাড়া অন্যত্র সাক্ষাৎ করা নিষিদ্ধ? অবাক হয়ে মল্লিকা বলল, কেন বলুন তো? তাই তো দেখছি, এই কলেজের সময় ছাড়া আপনি তো আর বেরোবেন না, আর কখনো বাড়ি যেতেও বলবেন না। লজ্জিত হয়ে মল্লিকা বলল, বারে তা কেন? আপনি যদি সত্যি কখনো যান আমাদের বাড়ি, সে তো আমাদের সৌভাগ্য। সৌভাগ্যটা আপনার নয়, আমারই। তাছাড়া আপনার মা শুনেছি অত্যন্ত বিদুষী মহিলা, তার সঙ্গে আলাপ করবার ভারী ইচ্ছে হয় মাঝে মাঝে। নিশ্চয় যাবেন, আমারই আগে বলা উচিত ছিল, খেয়াল হয়নি। বাড়ি ফিরে সেদিন মল্লিকা মাকে বলল কথাটা। আজ সে অবস্থা একখানা বই পড়ছিলেন তিনি। মেয়ের কথা শুনে মুখ তুলে বললেন, কে রে ভদ্রলোক? আছেন একজন, বেশ লোক, আসতে চায় একদিন, আসুন না মা। আসল কথা কিন্তু অন্যরকম। সুকুমারবাবুর আসা যাওয়া দিয়ে মল্লিকা অভিজিতের জন্য সেতু গড়তে চায়। সুকুমারবাবুকে আমন্ত্রণ করতে তার কোনো সংকোচ নেই, কিন্তু মুখ ফুটে মাকে সে অভিজিতের কথা বলতে পারল না। তবু মনে হলো একজনকে আসবার অনুমতি দিলে মা এদিন আর একজনকেও আসতে দেবেন। সংযুক্তা দেবী ঈষৎ চিন্তা করলেন। মেয়ের সরল আগ্রহকে বাধা দিতে কুণ্ঠা বোধ করলেন তিনি। একটি যুবতী মেয়েকে নিয়ে কোনো পুরুষ অভিভাবক ছাড়া থাকা যে কি বিড়ম্বনা, তা তিনি হাড়ে হাড়ে জানেন।
এক্ষুনি হয়তো একটা কথা উঠবে, কিন্তু তবু বললেন, বেশ তো। মল্লিকা খুশি হয়ে মায়ের চুলগুলো নিয়ে খেলা করতে করতে বলল, এটুকু বলতে তুমি এত চিন্তা করলে মা? কি করব বল, তোকে 3 বছরের শিশু নিয়ে বেরিয়েছি সংগ্রামে। আগে ছিল নিজের চিন্তা, এখন হয়েছে তোর চিন্তা। আমার আমার জন্য কোনো চিন্তা নেই। পরম নিরুদ্বেগে মল্লিকা মার পাশে শুয়ে পড়ল। মেয়েকে আদর করতে করতে সংযুক্তা দেবী বললেন, আমার শরীরের তো এই অবস্থা, এদিকে স্কুলের ছুটি ফুরলো। আমি তো ভেবে পাচ্ছি না কি করে কি হবে। তখন তো শুনলে না, একটু বেশি মাইনে পেয়ে অমনি কলকাতা এলে, না এলে কি আর অসুখ করতো? আমরা ময়মনসিং এই বেশ ছিলুম। কথাটা বলল বটে মল্লিকা, কিন্তু মনে মনে অনুভব করল অন্যরকম। এখানে না এলে কি অভিজিতের সঙ্গে দেখা হতো? মা বললেন, কলকাতার অপরাধ কি? ওখানে থাকলে ওই অসুখ আমার বাড়তই। এ হার্টের ব্যারাম কি আমার আজকের? কিন্তু আমি ভাবছি, পড়ে থাকলে উপায় হবে কি? কিচ্ছু হবে না। অসহিষ্ণু হয়ে মল্লিকা বলল, এখন আসল কথাটা বলো তো, ভদ্রলোককে আসতে বলবো নাকি? সংযুক্তা দেবী হেসে বললেন, বল পাগলি বল। মায়ের স্নেহের সুযোগটা এবার নিল মল্লিকা। তাহলে মা, আরেকজন বন্ধুকেও বলবো কিন্তু। অন্যমনস্ক হয়ে মা বললেন, বেশ তো। চিন্তাভাবনায় জর্জরিত শরীর একটু অকালেই ভেঙে পড়েছে তার, তবু তার মধ্যেও লাবণ্যের চিহ্ন পরিস্ফুট। ভাঙা মুখের মধ্যেও একটা সকরুণ সৌন্দর্যের চিহ্ন যায় যায় করেও একেবারে মুছে যায়নি। মার মুখের দিকে তাকিয়ে মল্লিকার ভারী ভালো লাগলো। এত সুন্দর মা তার, অথচ শোনা যায় তার বাবা অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হয়েছিলেন। আশ্চর্য ভদ্রলোক। মাকে সে জড়িয়ে ধরল ছোট মেয়ের মতো। ওদিকে সুকুমারবাবু 5টার অনেক আগেই সাজগোজ করে বেরোলেন। খবরটা একটু দেবার মতো বই কি, বিশেষ অভিজিতের কর্ণগোচর তো করতেই হবে। একজন তরুণী বললেন, একেবারে পাকা কথাটাই আজ দিয়ে আসবেন বোধ হয়, কি বলেন? সুকুমারবাবু হাসি মুখে বললেন, দেখি। বাড়ি বাড়ি ঘুরে আসতে তার একটু দেরি হলো। মল্লিকা অভিযোগ করল, এত দেরি করলেন? কি করি বলুন, মনটা তো চলে এসেছে ঠিক সময়েরও আগে। এই বাস্তব শরীরটা নিয়ে পড়েছিল মুশকিলে, নানা কাজে ঘুরে বেড়াতে হলো। বসুন, মাকে ডেকে দিই। হরিণীর গতিতে পাতলা শরীর নিয়ে মল্লিকা অদৃশ্য হল। সেদিকে তাকিয়ে আবার যেন সুকুমারবাবুর কি মনে পড়ল। একটু পরেই ঘরে এলেন সংযুক্তা দেবী। বজ্রপতনেও কি মানুষ এতখানি চমকায়? সেদিকে তাকিয়ে আঁতকে উঠলেন সুকুমারবাবু। ঠোঁট ফাঁক হয়ে শব্দ বেরুল, তুমি? সংযুক্তা দেবী বুকের মধ্যে তার হৃৎপিণ্ডে দ্রুত স্পন্দন অনুভব করলেন। সামনের একটি আসনে তিনি বসলেন চুপ করে। আজ 18 বছর পরে পরিত্যক্ত স্বামীকে দেখে তার কেমন লাগলো কে জানে। কিন্তু অতীতে সেই তীব্র আত্ম-অভিমান বোধ তার আর জাগল না। স্বামী অন্য কোনো মেয়ের প্রণয়ে আবদ্ধ হয়েছিলেন বলে যে কঠিন দুঃখ তিনি তখন পেয়েছিলেন, হৃদয়ের মধ্যে আজ আর তার কণামাত্র অনুভব করলেন না। শারীরিক অসুস্থতা সামলে ভালো করে তাকালেন সুকুমারবাবুর দিকে। তারপর অত্যন্ত সহজ গলায় বললেন, কেমন আছো? চায়ের ট্রে হাতে নিয়ে হাসি মুখে মল্লিকা ঘরে ঢুকল। সংযুক্তা দেবী বললেন, বাবাকে প্রণাম কর মলি। সুকুমারবাবুর দিকে তাকিয়ে বললেন, এই তোমার মেয়ে। মল্লিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ছবির মতো। আর সুকুমারবাবুর বিহবল গলা দিয়ে একটি আওয়াজ বেরোল, আমার মেয়ে। বাইরে অভিজিতের গলা পাওয়া গেল, আসতে পারি? মুহূর্তে সুকুমারবাবু নিজেকে মানিয়ে নিলেন অবস্থার সঙ্গে। মল্লিকার মুখের দিকে তাকিয়ে পড়ে নিলেন তার চোখের ভাষা। তারপর ব্যস্ত সমস্ত হয়ে বললেন, কে, অভিজিৎ নাকি? এসো বাবা এসো। অত্যন্ত স্নেহশীল প্রৌঢ়ের মতোই শোনালো সুকুমারবাবুর গলা।
নিজের পাশে হাত দিয়ে বললেন, এই যে এখানে বসো। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রতিভা বসুর লেখে একটি গল্প অবশেষে। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।